বাংলাদেশের সব বিষয়েই নাক গলাতে চায় ভারত। বাংলাদেশের যেসব প্রজেক্ট ভারত তাদের স্বার্থ সার্বভৌমত্বের ঝুঁকির আঁচ করেছে, তাতেই লাল সংকেত দিয়ে বসেছে। আর তেমন একটি লাল সংকেত পাওয়া প্রজেক্ট হলো লালমনিরহাট এয়ারবেজ। লালমনিরহাটে কোনো বিমানবন্দর হতে দিতে চায় না ভারত, আর বাংলাদেশ যদি এটা করে তো পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদী সরকার। ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেজ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ারবেজ পরিদর্শনও করে গেছেন। জানা গেছে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই এয়ারবেজে। এদিকে আরেকটি নতুন খবর হলো, পাকিস্তান থেকে ভারতের বিমান বাহিনীর জম JF-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দেশি বিদেশি বিশেষ করে ভারতে তোলপাড় শুরু হয়েছে। আবার ইতালি থেকে অত্যাধুনিক ক্ষিপ্রগতির ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রাথমিক আলোচনাও শেষ করে ফেলেছে বাংলাদেশ। তবে কি এসব যুদ্ধ বিমান এই লালমনিরহাটের এয়ারবেজেই রাখা হবে? এজন্যই কি বানানো হয়েছে নতুন হ্যাঙ্গার? এমন সব প্রশ্নে ঘুম হারাম এখন ভারতের। চীন ও পাকিস্তানের সহযোগিতায় সামরিক খাতে এভাবে এগিয়ে গেলে বাংলাদেশ তো তাদের হুমকি হয়ে দাঁড়াবেই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজ আমরা জানব লালমনিরহাট এয়ারবেজের নতুন কি আপডেট আছে, লালমনিরহাট এয়ারবেজে কাজে কতটা অগ্রগতি হলো, বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়ে ভারতের যে প্রতিক্রিয়া সেটি আমরা জানবো আজ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন প্রজন্ম যখন ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরপরই ঘোষণা দেয় এটি চালু করার। এরপর ভারতের নিরাপত্তা অজুহাতে আবারও এই এয়ারবেজ চালু না করতে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে মোদী সরকার। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমন আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষসহ পুরো বাংলাদেশের মানুষ। বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেজ চালু করার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয় গেল বছর। বেবিচকের টেকনিক্যাল কমিটি যারা এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের এই কারিগরি কমিটি সরেজমিন পরিদর্শনও করেছেন লালমনিরহাট এয়ারবেজ। উদ্দেশ্য একটাই, এই পুরনো রানওয়েতে আবার যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয় জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সব কিছুর জন্যই ঠিক কেমন স্থাপনা দরকার, কোন জায়গায় হবে সেসব ঠিক করছে এই কমিটি। বহু পুরনো এই এয়ারবেজের অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন আছে। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে কাজ। সেটা আরও জোরালো হয়েছে বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে গেল বছরেই এই এয়ারবেজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার। নবনির্মিত এই হ্যাঙ্গার সহ এয়ারবেজটি পরিদর্শন করে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গেল বছরের শেষের দিকে হঠাৎ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেজ পরিদর্শন শেষ করে লালমনিরহাট বিমান ঘাঁটিতে আসেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লালমনিরহাট বিমান ঘাঁটির পশ্চিম পাশে 1166 একর সুবিধায় নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন। হ্যাঙ্গারটি মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ইউএভিগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এই এয়ারবেজের উন্নয়ন সংস্কার শুরু হতেই সামনে চলে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ডক্টর ইউনূস সরকারের থামতে হবে এবার। 12 ফেব্রুয়ারির পর ক্ষমতায় আসা নবনির্বাচিত সরকার কি এগিয়ে নিয়ে যাবে এই লালমনিরহাট এয়ারবেজের প্রজেক্টটি, নাকি হাসিনা সরকারের মতোই ভারতের গোলামির জিঞ্জিরে নিজেদের বেঁধে নেবে প্রিয় বাংলাদেশ? ভারতের সেবাদাসী হয়ে যাবে কি আবারও? এমন সব প্রশ্নে এখন সয়লাব মানুষের মুখে মুখে।
আমরা আরও আপডেট জানব, তবে তার আগে একটু ছোট্ট করে ইতিহাসটা জেনে আসতে চাই। কেন এই এয়ারবেজটি ভারতের মাথা ব্যথার কারণ, আর কেন মোদী সরকারের লাল সংকেতের আওতায় আসে এই ঘাঁটিটি? ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর নির্মিত হয় এই বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্র বাহিনী ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর আর ব্যবহৃত হয়নি এটি। 1958 সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী এখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে লালমনিরহাট বিমানবন্দরের পাশেই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালু আছে। বিমান চালনা, নির্মাণ ও মেরামত এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। ইতিহাস তো আমরা জানলাম, সে সূত্র ধরেই এখন জানব লালমনিরহাট এয়ারবেজ ভারতের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই বিমান ঘাঁটি ভারতের মাথা ব্যথার কারণ কি? এর জবাবে ওই দুটি শব্দ, সেভেন সিস্টার্স ও চিকেন নেক। হাসিনা রেজিমের পতনের পর যে দুটি বিষয় বেশ স্পর্শকাতর হয়ে উঠেছে, প্রধান উপদেষ্টার চেয়ারে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দুর্বলতম জায়গাটি নিয়ে কথা বলেছিলেন, তাও আবার ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফরে গিয়ে। এতে তেলে বেগুনে জ্বলে ওঠে ভারত। ভারতের সেই আগুনে ঘি ঢালে লালমনিরহাট এয়ারবেজ আর বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনাগুলো। প্রিয় দর্শক, গুগল ম্যাপে একটু চোখ রাখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন সীমান্ত ঘেঁষা এই এয়ারবেজ কতটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে কতটা ভাইটাল পয়েন্ট এর অবস্থান। 4টি দেশ জড়িয়ে আছে এই এয়ারবেজটিকে ঘিরে। সেভেন সিস্টার্সের সাথে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হচ্ছে চিকেন স্নেক। এর আশপাশেই আছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা আছে। লালমনিরহাট বিমানবন্দর বা এই এয়ারবেজ চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন স্নেকের পাশ দিয়ে উড়াউড়ি করবে। বিমানবন্দরটি ভারতের নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে তুলবে, চীনের শক্তি বাড়াবে। থলের খবর হলো চিকেন স্নেক ইস্যুতে চীন এবং পাকিস্তান উভয়ই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছে। সঙ্গত কারণেই লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু হোক তা কোনোভাবেই চায় না ভারত। এখানেই শেষ নয়, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এটি। সব দেশের সাথে সুসম্পর্ক গড়ার ট্রাম্প কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দর। বিশেষজ্ঞরা বলছেন লালমনিরহাট বিমানবন্দর চালু হলে আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহার করতে সমস্যা হয়। এছাড়া বাগডোগরায় যে বিমান নামতে পারবে না সেগুলো লালমনিরহাট বিমানবন্দর ব্যবহার করতে পারবে। আবহাওয়া খারাপ কিংবা কারিগরি কোনো সমস্যা হলে এই অঞ্চলে উড্ডয়নকৃত বিমান পাঠানো হয় 1000 মাইল দূরের দিল্লি বিমানবন্দরে। সেক্ষেত্রে ভুটান এই সুবিধা ব্যবহার করতে পারবে লালমনিরহাট বিমানবন্দরে। নেপালের বিরাটনগর থেকে লালমনিরহাট বিমানবন্দরের ফ্লাইং টাইম মাত্র 25 মিনিট। এই বিমানবন্দর তারা ব্যবহার করতে পারলে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। ভারতের সেভেন সিস্টার্স সহ আশপাশের আরও কয়েকটি রাজ্য, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে লালমনিরহাট বিমানবন্দর। লালমনিরহাট হয়ে উঠবে গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ফলে ব্যবসা বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের এই জনপদ। সার্বিক বিবেচনায় এই বিমানবন্দর চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। সুযোগ তৈরি হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের, যোগাযোগের ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচিত হবে। এছাড়াও
লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর, চিলমারি নদীবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সাথে সরকারি কোষাগারে জমা হবে বিপুল পরিমাণ রাজস্ব, তেমনি এলাকার জনগণও লাভবান হবে। তাই এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। লালমনিরহাট এয়ারবেজ আবার সচল হোক, কোনোভাবে এটি চায় না ভারত। কারণ বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। কারণ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 থেকে 22 কিলোমিটার, যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করেছে, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত আছে। এই দুদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল। তাই বাংলাদেশ লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজও শুরু করে দিয়েছে ভারত। ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে গড়ে তোলা হচ্ছে এই বিমানবন্দরটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান JF-17 থান্ডার কেনার খবরে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। কারণ হালকা ওজনের এই যুদ্ধ বিমান দিয়ে 2024 সালের মে মাসে ভারতকে নাজেহাল করে দিয়েছিল পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর MiG যুদ্ধ বিমান ভূপাতিত করতে পেরেছিল JF-17 থান্ডার যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানে রাফায়েলের অনেক বৈশিষ্ট্য আছে। JF-17 থান্ডারের রেঞ্জ প্রায় 150 কিলোমিটার এবং এতে থাকা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করতে সক্ষম। এখন বাংলাদেশকে এই যুদ্ধ বিমান দেবে পাকিস্তান, দেবে ওড়ানোর প্রশিক্ষণও। ভারতের ঘুম হারাম না হয়ে যায় কোথায়? এরই মধ্যে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীরভাবে নজর রাখছি। স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে জনগণের প্রত্যাশা, ভারতের গভীর নজরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরবর্তী সরকার লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু করুক, ভূকম্পন ঘটুক ভারতের পররাষ্ট্র দপ্তরে। ভারত, চীন, নেপাল, ভুটান সহ বিশ্বময় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক বাংলাদেশকে সমীহ করুক বিশ্বের পরাশক্তিরা। এখন দেখার বিষয় ডক্টর ইউনূসের নেয়া প্রকল্পগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সচল রাখে কিনা নির্বাচিত সরকার, সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আমরাও আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনা জানাবেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।